আচ্ছা, আমার যত কথা, এই এই ভিডিওটি আমি র্যান্ডম ভিডিও করতেছি এবং কিন্তু পাবলিশ করার চেষ্টা করি 15 মিনিটের ভিতরে। কারণ আজকালকার মানুষের ধৈর্য শক্তিও কম, শোনার এত মনোযোগ দিয়ে শুনে না লম্বা ভিডিও। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে ঢাকা ইউনিভার্সিটির হলের জীবনের কথা, যে অনেক গরিব ছেলে ছিল, মেয়েদের হল সম্পর্কে ধারণা নাই। আমি মেয়েদের সাথে মেলামেশা একটু কমই করছি ইউনিভার্সিটিতে, পরের দিকে শেষের দিকে করছি, প্রথম দিকে কম করছি। তো মেয়েদের হলেও গরিব ছিল না তা না, গরিব ছেলেদের হলে যদি থাকে মেয়েদের হলেও নিশ্চয়ই ছিল। তবে ছেলেদের যেরকম অনেক ধরনের বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ ছিল, মেয়েদের তো আর এত সুযোগ ছিল না, ফলে তাদের একটু কষ্টই হতো। তো আর মেয়েদের খরচও কম। হ্যাঁ, খরচটা বেশি হতো খাওয়া দাওয়ায়। খাওয়া দাওয়া ছাড়া তো আর কি খরচ আছে। এই আপনার আমাদের ডাইনিং এ 3টা ব্যবস্থা ছিল। হ্যাঁ, একটা ব্যবস্থা ছিল আপনার নর্মাল ডাইনিংটা কিরকম, টেবিল, লম্বা টেবিল, অনেক বড় টেবিল থাকতো। হ্যাঁ, সাইড দিয়ে টেবিল দুই সাইডে টুল পাতা থাকতো। তারপরে ভাত থাকতো আপনার বড় একটা ইয়েতে, এই আপনার গামলার মধ্যে। আর একটা গামলায় থাকতো আপনার ডাল। হ্যাঁ, তারপরে আমরা ছোট একটা টাকা দিয়ে, হ্যাঁ, তখন ভাতের দাম ছিল 4.5 টাকা। হ্যাঁ, না, 3.5 টাকা, প্রথম 3.5 টাকা, আমি পাইছি 3.25 টাকায় গিয়ে। তো 3.25 টাকায় খাওয়া যেত আর কি একবেলা। তো সে 3.25 টাকা দিয়ে আপনার একটা ছোট বাটিতে একটা তরকারি দিত। তো সেটা নিয়ে এসে আমরা ডাইনিং এ বসতাম। বসে তারপরে মনে করেন যে ভাত নিতাম, যত খুশি তত ভাত নেওয়া যেত। ডাইলের একটা গামলা যেটা থাকতো, বা এইটা নিয়ে যে কত কীর্তি কাহিনী হয়েছে। যেমন ধরেন, এটা তো বোঝা যেত না এটা কি ডাইলের গামলা নাকি ঝুটা পানির গামলা, মানে আমরা যেটাকে আইডা পানি বলি। হ্যাঁ, সেটা বোঝার কোনো উপায় নাই। তো অনেকে আইডা পানির গামলা মনে করে কিন্তু হাত ধোয়ার যে পানি, সেটা কিন্তু ডাইলের মধ্যে ঢেলে দিত। হ্যাঁ, আবার ওইটাই খাইতো। হুম। তো যেই কারণে এইটা একদিন আমি দেখার পরে এই ইয়েটা বাদ দিছি, এই মানে নর্মাল ডাইনিংটা আমি বাদ দিছি। বাদ দিয়ে আমি চলে গেছি, আরেকটা ডাইনিং ছিল ওই কোনাতে, ওই ওয়ালের পাশে। ওখানে টুল পাতা থাকতো, বসে বসে খাইতাম, ওইটাকে বলা হতো ম্যাস। হ্যাঁ, ওই খাবারটার দাম 1-1.5 টাকা বেশি, মানে এটা যদি 3.25 টাকা হয়, ওইটা হবে 4.25 টাকা বা 4.5 টাকা এরকম। হ্যাঁ, সেটা একটু উন্নত, হোটেলের মতো আর কি অনেকটা। এই আপনার আমরা ইয়ে গিয়ে টাকা দিয়ে বসার পরে প্লেটে করে ভাত দিত। তারপরে আপনার আবার প্লেটে করে তরকারি দিত, চাইলে ঝোল টুল দিত। ডালও আলগা একটা ইয়েতে পাতিলে ডাল ছিল, সে পাতিল থেকে ডাল বেড়ে দিত। মানে অর্থাৎ ওই যে নর্মাল খাবারের যেরকম গামলার মধ্যে যে ঝোটা পানি বা আইটা পানি ফেলে দেওয়ার যে ব্যবস্থা, সেটা এখানে নাই আর কি। হ্যাঁ, ফলে এখানে আমি তখন খাওয়া শুরু করলাম। তারপরে দেখলাম আরেকটা ব্যবস্থা আছে, সেটা কি, টিফিন ক্যারিয়ার দিয়ে আপনার ওই হলের রুমে রুমে ডেলিভারি দেওয়া। তো সেটার দাম আরেকটু বেশি। হুম। মানে 1 টাকা বেশি না, আরো বেশি, মানে 2 টাকার মতো বেশি আর কি। এক প্লেট খাবারের দাম মনে করেন 7 টাকা 8 টাকা এরকম আর কি। তো ওইটাও আমি ইয়ে পরে ওইটাতে চলে গেলাম। ওইটাতে চলে যাওয়ার একটা সুবিধা আছে। হ্যাঁ, যে আমি যখন খুশি তখন এসে দেখতাম যে আমার দরজার সামনে একটা টিফিন ক্যারিয়ার বাটি আছে। হ্যাঁ, ডাইনিং এ কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যাইতে হতো। হ্যাঁ, মেসের খাবার সবার আগে শেষ হয়ে যেত। ওইটা যদি আমি 1:30টার মধ্যে না গেলে মেসের খাবার পাওয়া যেত না। 1:30 কি 1টার মধ্যে না গেলেও পাওয়া যেত না। আর ডাইনিং এর খাবার যেটা, এইটা হয়তো 1:30 পর্যন্ত থাকতো আর কি। হ্যাঁ, আর টিফিন ক্যারিয়ার বাটি ওইটা দরজার সামনে রাখা যেত। দরজা তো তালা মারা থাকতো। আমি যখনই ফিরতাম, সেটা 2টা হোক, 2:30 হোক, 3টা হোক, হ্যাঁ, দেখতাম যে টিফিন ক্যারিয়ার বাটি আছে। তারপরে ভিতরে নিয়ে বাটি খেয়ে দিয়ে তারপর আবার এটা দরজার কাছে আবার রেখে দিলে বিকালবেলা এসে আবার নিয়ে যেত।
এতে সুবিধা ছিল, যখন খুশি তখন এসে খাওয়া যেত। তবে একটা বিষয় এখানে না বললেই না, এই যে টিফিন ক্যারিয়ার বাটির খাবারটা বেশিরভাগ সময় একা খেতে পারতাম না, সাথে কেউ না কেউ থাকতো, বা কেউ না কেউ থাকতো, বন্ধু বান্ধব। ফলে এই একজনের খাবার দুইজনে ভাগ করে খেতাম বেশিরভাগ সময়। যেহেতু বাম রাজনীতি করছি, আমরা ওই ইয়াতে থাকতোই, হ্যাঁ, কেউ না কেউ সাথে থাকতো। হ্যাঁ, তো এরকমও ছিল যে পাশের রুমের আরে রুমমেট, হ্যাঁ, রুমমেট আইসা বলতেছে যে ভাই আজকে আমার কাছে টাকা নাই, আপনি কখন আসবেন সেটার জন্য বসে আছি, হ্যাঁ, আপনার সাথে খাবো আর কি, খাবারটা ভাগ করে। ঠিক আছে, অসুবিধা নাই, এটাও হয়েছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে মধুর ক্যান্টিনে পয়সা আড্ডা দিতেছি, ক্লাস শেষ হয়ে যেত। তো সকালের দিকের ক্লাসটা সাধারণত 12টার মধ্যে শেষ হয়ে যেত। 12টার পর থেকে তো 2টা 3টা পর্যন্ত মধুতে বসার একটা সুযোগ ছিল। মধুর ক্যান্টিনে বসে আড্ডা দিতেছি, তো দেখলাম যে একজন হয়তো বলতেছে যে মানে খেয়াল করলাম যে দুপুরের খাবারের মতো ব্যবস্থা নাই তার, হ্যাঁ, টাকাও নাই, খাবারের ব্যবস্থাও নাই। তাকে হয়তো আমন্ত্রণ করলাম যে ভাই আসেন আমার রুমে যাই, গিয়ে হ্যাঁ একসাথে খাই, অল্প কিছু খাবার আমার জন্য দেওয়া যায়, এটা একসাথে খাই, এরকম ভাগ করে খেতাম। হ্যাঁ, তো এই টিফিন কেয়ারের খাবারটা বেশিরভাগ সময় ভাগ করে খেতে হতো। খাবারের ভাতের পরিমাণটা একটু বেশি ছিল, তরকারিটা আর ডালটা ভাগ করে খেতে হতো। সেই খাবার খেয়ে আপনার মনে করেন যে বেশিক্ষণ পেটে থাকতো না। হ্যাঁ, এই আবার 4টা 4:30টার দিকে আবার খিদা লাগতো। তারপরে চলে যেতাম নিচে। নিচে আমাদের যে নাস্তার ক্যান্টিন ছিল, সেই নাস্তার ক্যান্টিনে তো সকালবেলা একবার নাস্তা খাইতাম, আবার বিকালবেলা গিয়ে কিছু চা নাস্তা খাইতাম। হ্যাঁ, তো সেই ক্যান্টিনে আমরা কখনো নগদ টাকা আমি খুব কম দিছি, বাকিতে খাতা ছিল, বাকির খাতায় লিখে রাখতো, মাসে মাসে টাকা দিতাম আর কি। বাসার থেকে টাকা আসতো তো না, আমি গিয়ে আনতাম, টাকা দিত, সেইখান থেকে দিতাম। তো সেখানেও তখন আমাদের 1 কাপ চায়ের দাম ছিল 8 আনা। হ্যাঁ, আর বিকালে পুরি, ওইটাও ছিল 8 আনা। তারপরে আপনার লুচি ছিল, হ্যাঁ, লুচির সাথে আপনার ওই যে সুজি, সুজির হালুয়া, ওটা দিয়ে খাইতাম, তারপরে চা খাইতাম। তো কম 1-1.5 টাকার মধ্যে হয়ে যেত আর কি ইয়ার বিকালের নাস্তাটা। সকালের নাস্তাটা এরকম 1.5 টাকা 2 টাকার মতো লাগতো। তো সারা মাসে 300 টাকা 400 টাকার মধ্যে খাবারের খরচটা হয়ে যেত। তো এইটা এই কারণে বললাম যে যারা আপনার টিউশনি করতো তখন, যে সমস্ত ছেলেরা হলে থাকতো টিউশনি করতো, তারা এইরকম 300 টাকার বেশি, হ্যাঁ, টিউশনিতে পাইতো না আর কি। তো এই জন্য এইবার একটু হিসাব করেন, 300 টাকা দিয়ে তাকে খাবারের ব্যবস্থা করতে হইতো, তাকে চলাফেরা করতে হইতো, লেখাপড়ার খরচ জোগাড় করতে হইতো, পোশাক আশাক কিনতে হইতো, সব এই 300 টাকার মধ্যে। যদি একটা টিউশনি করতো, 2টা টিউশনি করলে তো সে আরামেই চলতে পারতো। 2টা টিউশনি পাওয়া তো খুব টাফ ব্যাপার ছিল। হ্যাঁ, তো এই 300 টাকার মধ্যে যারা চলতো, এদেরকে অনেককেই দেখছি 2 বেলা খাইতে। তারা সকালের নাস্তাটা খাইতো না। তারা করতো কি, দুপুরে 12টা 12:30টার দিকে গিয়ে ডাইনিং এ ওই 3 টাকা 3.25 টাকার খাবারটা খাইতো। আবার রাতের বেলা, হ্যাঁ, 8টা 8:30টার মধ্যে আবার ডাইনিং এর ওই খাবারটা শেষ হয়ে যেত রাতের। তো ওই খাবারটা আবার গিয়ে খাইতো রাত্রে। হ্যাঁ, এরা সকালের নাস্তাটা করতো না। তো এরকম 2-1 জন আমার পরিচিত ছিল, তাদেরকে অনেক সময় ধৈর্য বান্ধা আমি নিয়ে নাস্তা খাওয়াইতাম। তো তাদের জন্য এরকম একটা স্ট্রাগল লাইফ ছিল। হ্যাঁ, তো ইউনিভার্সিটিতে পাশ করার পরে চাকরি বাকরি না হওয়া পর্যন্ত তাদের এই স্ট্রাগল লাইফটা তাদের কাটাইতে হতো। চাকরির সুযোগও তখন খুব কম ছিল, এত আপনার প্রাইভেট কোম্পানি ছিল না। হ্যাঁ, সরকারি চাকরি কিছু ছিল, আর অল্প কিছু তখন গার্মেন্টস কারখানা মাত্র গড়ে উঠতেছে। হ্যাঁ, গার্মেন্টস কারখানা ভিত্তিক কিছু প্রতিষ্ঠান গড়ে উঠতেছিল, সেইগুলি ছিল। ব্যবসা প্রতিষ্ঠানে বা প্রাইভেট চাকরিতে কিছুদিন থাকতো, থাকার পরে চেষ্টা করিয়া সরকারি চাকরি একটা জোগাড় করিয়া তারপরে সরকারি চাকরিতে চলে যেত। এই ছিল তখনকার জীবন ব্যবস্থা, মানে ছাত্রদের জীবন ব্যবস্থা। তারপরে আমার বাড়ি যেহেতু ময়মনসিংহ, আমি তো ফ্রিকুয়েন্টলি ময়মনসিংহ ঢাকা যাতায়াত করতাম। এই যাতায়াতের আবার আরেক কাহিনী, আমাকে যাইতে হইতো ইয়েতে,
নাবিস্কো পার হইয়া তারপরে যে মহাখালী বাস স্ট্যান্ডে এক ধরনের কোস্টার ছিল আপনার, এটাকে বলা হয়তো কোস্টার, 28 সিটের কোস্টার, হ্যাঁ, জাপান থেকে এই যে আপনার রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড কোস্টার এইগুলি আমদানি করতো আর কি। এই গাড়িগুলি ঢাকা ময়মনসিংহ রুটে চলতো। ভাড়া ছিল 28 টাকা। হ্যাঁ, প্রথমে ছিল 23 টাকা, তারপরে 28 টাকা। 23 টাকার সময় আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই বা আসা যাওয়া শুরু করি নাই। 28 টাকা যখন হয়েছে তখন থেকে আমি আসা যাওয়া শুরু করি। 28 টাকার থেকে এটা হঠাৎ একদিন লাভ দিয়ে 40 টাকা হয়ে গেল। তো তখনকার সময় 40 টাকা অনেক টাকা। 40 টাকা হয়ে যাওয়ার পরে ঢাকা ময়মনসিংহ যাতায়াত কমায় দিলাম, বাসে যাতায়াত কমায় দিলাম, কমায় দেওয়া দিয়া ট্রেনে যাতায়াতটা বেশি করতাম। ট্রেনে যেতে তো আমাদের টাকা লাগতো না বললেই চলে, আমরা তো টিকিট কাটতাম না। হ্যাঁ, এটা এখনকার সময় চিন্তা করতে খারাপই লাগে, কিন্তু এটাই বাস্তবতা। ছাত্ররা তখন টিকিট কাটতো না, টিটি আসতো, টিকিট চাইতো, বলতো স্টুডেন্ট, আর টিটি চলে যেত, কিছু বলতো না। তো এইভাবে যাতায়াত করতাম বিনা পয়সায় ট্রেনে, হ্যাঁ, বেশিরভাগ সময়। তারপরেও মাঝে মাঝে বাসে আসতে হইতো। হ্যাঁ, ট্রেনের তো একটা নির্দিষ্ট শিডিউল আছে, সময়ও বেশি লাগতো। হ্যাঁ, আবার এই যে ইন্টারসিটি ট্রেনগুলিতে উঠলে ওই সময় কম লাগতো আর কি। তা আমরা তো ইন্টারসিটি ট্রেনে উঠতাম না, উঠতাম হচ্ছে ইন্টারসিটি আর লোকালের মাঝামাঝি একটা মেইল ট্রেন থাকতো, এই মেইল ট্রেনগুলিতে উঠতাম আর কি। এই যেটা ঢাকা ময়মনসিংহ যাতায়াতের জন্য মাত্র 4-5টা স্টেশন ধরে। আর ইন্টারসিটি তো ঢাকা থেকে ছাত্র একদম ময়মনসিংহ গিয়ে থামতো, মাঝখানে হয়তো গফরগাঁও স্টপেজ দিছে। তো এই ছিল আমাদের যাতায়াতের ব্যবস্থা। হ্যাঁ, তবে ট্রেনে খুব ফ্রিকুয়েন্টলি যেতাম। এরকমও সময় গেছে যে পকেটে টাকা নাই, হ্যাঁ, কি করব। হ্যাঁ, বাকির খাতাও অনেক জমে গেছে। মধুর ক্যান্টিনে অরুণদার কাছে গিয়ে চাইলে অরুণদার কাছে কি খাবার, অরুণদার কাছে পাউরুটি আর মিষ্টি, সিঙ্গারা, পেটিস, এই তো খাবার। এইগুলি তো আর সবসময় খাওয়া যায় না। হ্যাঁ, অরুণদার কাছে গিয়ে যখন তখন বাকি খাওয়া যেত, মধুর ক্যান্টিনের অরুণদা। কিন্তু আপনার এইগুলি তো আর সবসময় খাওয়া যায় না। তো যে কারণে বাসায় যাইতেই হইতো আর কি। এমনও সময় গেছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা না করে একদম ময়মনসিংহ রওনা দিয়ে দিছি। হ্যাঁ, কিংবা দুপুরের পরে, হ্যাঁ, দুপুরে খাবার দাবার না খেয়ে, হ্যাঁ, ময়মনসিংহ রওনা দিয়ে দিছি। হ্যাঁ, তো ময়মনসিংহ গেলে যদি ট্রেনে যাই তাহলে টিএসসি থেকে বাসে যাইতাম 8 আনা দিয়ে কমলাপুর। তারপরে তো একদম ময়মনসিংহ স্টেশনে গিয়ে নামতাম। স্টেশন থেকে হাইটে বাসায় চলে যেতে 7-8 মিনিট সময় লাগতো বাসায় যেতে স্টেশন থেকে। তো এইটা আমার জন্য একটা সুবিধাজনক ছিল, যে কোনো রকম টিএসসিতে তখন বাসে এত ভিড় থাকতো না। হ্যাঁ, এখনকার মতো এত ভিড় থাকতো না, আর রাস্তাঘাটে এত জামও ছিল না। হ্যাঁ, টাইমলি চলে যেতে পারতাম। যখন যেখানে যাইতাম, মনে করেন যে এই জায়গাটা যাইতে আমার 15 মিনিট সময় লাগবে, 15 মিনিটই চলে যেতাম। হ্যাঁ, এরকম ছিল আর কি। তো হাইটা সূর্যসেন হল থেকে হাইটা টিএসসি যেতাম। টিএসসির যে সাইডটাতে আপনার সোহরাওয়ার্দী উদ্যান, এই সাইডটাতে বাস থামতো, সেই বাসে উঠতাম, ওইটা 8 আনা দিয়ে কমলাপুর স্টেশন। তারপরে আবার কমলাপুর থেকে আসার সময় ওই আবার এসে ওই আপনার একটু কষ্ট করে একটু হাইটা মতিঝিল পর্যন্ত আসতে হতো। কারণ এই বাসটা যে শাহবাগ এবং ওই কার্জন হলের ভিতর দিয়া টিএসসি হইয়া শাহবাগ দিয়ে যে বাসটা চলাচল করতো, এই বাসটা মতিঝিল দিয়ে যাতায়াত করতো। হ্যাঁ, যাওয়ার সময় নামতাম মতিঝিলে, নাইমে হাইটা কমলাপুর যেতাম। তারপরে আবার কমলাপুর থেকে হাইটা মতিঝিলে আইসা আবার মতিঝিল থেকে বাসে করে ওই টিএসসিতে আইসা নামতাম। হ্যাঁ, এই ছিল আমাদের যাতায়াত ব্যবস্থা। তবে একটা কাজ করতাম, একা যাতায়াত হইতো প্রায়, কিন্তু সাথে 2-3 জন মিলে যাতায়াত করতাম। বন্ধু বান্ধবের মধ্যে আমার বন্ধু ছিল পুট্টু। হ্যাঁ, সে ঢাকা ইউনিভার্সিটিতে আইআরে পড়তো। তারপরে আরো ছিল, রহিম ছিল। হ্যাঁ, এরা আমরা প্রায় একসাথে যাইতাম। হ্যাঁ, তো কিরণ ছিল। তো তো এরকম আরো ময়মনসিংহের অনেক বন্ধু বান্ধব ছিল, বা স্টেশনে গেলেও দেখা যেত কেউ না কেউ পরিচিত পায়ে গেছি আর কি। হ্যাঁ, একসাথে চলে যেতাম গল্প করতে করতে। আমরা ট্রেনে যেটা করতাম, ওই
পাদানিতে বসতাম। হ্যাঁ, পাদানিটা যেখানে, এইখানে দুইজন মিলে বসে গল্প করতে করতে চলে যেতাম। হ্যাঁ, বেশি টের পাইতাম না যে সময়টা কোন দিক দিয়ে চলে গেছে। তো এরকম একটা জীবন ছিল আমাদের ইউনিভার্সিটি লাইফের।